চল রে, দেরি হয়ে যাচ্ছে। আজ রবিবার, তারা কাকুর গল্প বাদ দিলে কিন্তু চলবে না। হ্যাঁ রে, আমারও মনটা কেমন কেমন করছে। আজকে গোপাল প্রথমবার আসছে তো। গোপাল হালকা উত্তেজনায়। প্রথমবারই যদি ভয় পাই, আগেই বলে রাখি, আমাকে কেউ ভয় দেখাস না। ভয় দেখাবে তারা কাকুর গল্প নিজেই। তিনজন হেঁটে এসে দাঁড়ালো তারা কাকুর বারান্দায়। দরজা আধ খোলা, ভেতরে কুয়াশা আর হলকা মন্দ আলো। আরে রে, তোরা তাহলে চলে এলি? ওই যে গোপাল তো, নতুন মুখ। ভালো ভালো, এসো বাবা এসো। নমস্কার কাকু, আজকে প্রথম আসা। এটাই তো ভালো, নতুনরা এলে গল্পের মজা আলাদা। চল, তোরা সবাই ভেতরে বস। গল্পটা তো ঘরেই বলা ভালো, বাইরে বাতাসটা আজ কেমন যেন। সবাই ঘরের ভিতরে বসে। কোণে কেরোসিন ল্যাম্প জ্বলছে, ছায়া লম্বা হয়ে দেয়ালে উঠছে। কাকু, আজ কোন গল্পটা বলবেন? দাঁড়া, তার আগে একটা কাজ করি। একটা বিড়ি ধরিয়ে লি। বিড়ির ধোঁয়া ছাড়া গল্পের মজা আসে না। কাকু বিড়ি ধরিয়ে এসে চৌকিতে বসলেন। ধোঁয়া পাক খেয়ে বাতাসে মিলিয়ে গেল। চলো তাহলে আজকের গল্পটা শুরু করি। তোরা সবাই মন দিয়ে শোন, কারণ আজ যে গল্প বলবো সেটা গা ছোঁয়ার মতো সত্যি, আর আমার নিজের চোখে দেখা। ঘরের বাতাস নিস্তব্ধ, মোমবাতির আলো হালকা দুলছে। অভি, সজীব আর গোপাল একদম চুপ। তারা কাকুর মুখের দিকে তাকিয়ে আছে। তোরা আগে একটু ঠিকমতো হয়ে বস। আজ যে গল্পটা বলবো সেটা আমার যৌবনের সময়ের। সেই গ্রামের নাম ছিল বনমালীপুর। বনমালীপুর নামটা শুনলেই যেন কিছু একটা অদ্ভুত লাগে। অদ্ভুত তো বটেই, কারণ গ্রামের উত্তর পাশে ছিল একটা জায়গা যাকে আমরা বলতাম লাল ডোবা। লাল ডোবা? পানি লাল নাকি? না রে বাবু, পানি লাল না। রাতে ডোবার ওপর লাল আলো জ্বলে উঠত। মানুষ নাকি আলো জ্বালতো? মানুষের আলো এমন না। এক রাতে আমি নিজের চোখে দেখেছি, মাটির নিচ থেকে যেন আলো ফুটে উঠছে। লাল ডোবার প্রথম দেখা। সেদিন সন্ধ্যের পর আমি আর আমার বন্ধু মনোরঞ্জন গেলাম ওই ডোবার দিকে। চাঁদ ছিল ফিকে, আর বাতাসে কেমন একটা ঠান্ডা গন্ধ, অচেনা, অস্বাভাবিক। আমরা যখন ডোবার কাছে গেলাম, দেখলাম মাটি হালকা লালচে হয়ে উঠছে। আমি বললাম, মনোরঞ্জন দেখছিস তো, আলোটা নিচ থেকে উঠছে? মনোরঞ্জন ফিসফিস করে বলল, তারা, চল ফিরে যাই, এটা ঠিক না। কিন্তু ঠিক তখনই ডোবার ওপারে একটা ছায়া দাঁড়িয়ে গেল। ছায়া? মানুষ ছিল? সে প্রথমে মানুষই মনে হয়েছিল, কিন্তু একটু পর বুঝলাম তার পা নেই। সে যেন মাটি থেকে ভাসছিল। ওরে বাবা! আরো ভয়ঙ্কর হলো যখন ছায়াটা আমাদের দিকে তাকালো। তার চোখ ছিল দুইটা লাল দাগের মতো। কোনো বুলবুজি নেই, শুধু আগুনের মতো আলো। হঠাৎ সে একটা শব্দ করল, হু, এদিকে আসো। মনোরঞ্জন আমার হাত চেপে ধরল। মনোরঞ্জন কাঁপতে কাঁপতে বলল, আর এক সেকেন্ডও এখানে থাকছি না। আমরা দৌড় দিলাম, কিন্তু ঠিক সেই সময় ডোবার ভেতর থেকে কিছু একটা উঠে আসতে লাগলো। মাটি ফেটে শব্দ হলো, চরচর চরচর। কি উঠছিল কাকু? প্রথমে মনে হলো একটা গাছের গুঁড়ি উঠছে, কিন্তু কাছে তাকিয়ে বুঝলাম ওটা ছিল লোকের হাত। মাটির ভেতর থেকে একটা, দুটো, তিনটে অসংখ্য হাত বেরোচ্ছে। আমরা মরিয়া হয়ে দৌড়ে বাড়ি ফিরলাম। শ্বাস নিতে পারছিলাম না। আমার মামা আমাকে দেখে বলল, তুই কি গেলি লাল ডোবার দিকে? বলেছিলাম না, ওটা মানুষের জায়গা না। আমি কাঁপা গলায় বললাম, মামা, ওখানে ছায়া ছিল আর মাটির ভেতর হাত বেরোচ্ছিল। মামা তখন দরজা আটকে বলল, ওসব হাতে মানুষ থাকে না, তারা, ওরা হলো অপঘাত মৃতেরা। গোপাল হঠাৎ চুপচাপ হয়ে গেছে। ঘরে বাতাস
আরও ঠান্ডা। কাকু, এটা সত্যি? আপনি সত্যি দেখেছেন? যা দেখেছি তা ভুলতে পারিনি কখনো। তারপর ওই ছায়াটা আবার এসেছিল? হ্যাঁ রে, আর সে এসেছে এমন এক রাতে যা আমি আজও ভুলতে পারি না। তারা কাকুর গল্প আরও গভীর অন্ধকারে ঢুকে যাচ্ছে। ঘরের ভিতরটা নিস্তব্ধ হয়ে গেছে। গোপাল, সজীব, অভিজিৎ তিনজনেই চুপ করে তাকিয়ে আছে কাকুর দিকে। তারা কাকু একটু বিড়ির ধোঁয়া ছাড়লেন। ধোঁয়া পাক খেয়ে চাদরের ওপরে ছড়িয়ে গেল। লাল ছায়ার দ্বিতীয় আবির্ভাব। সেই রাতের কথা আজও ভুলিনি। দোবার পাশে আমরা দেখেছিলাম ছায়া, কিন্তু সেটা তো কেবল শুরু ছিল। ওই ঘটনার দুদিন পর গ্রামের ওপর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ কথা বলে না, কেউ বাইরে বেরোয় না। আমি ভেবেছিলাম হয়তো সবাই ভয় পেয়েছে, কিন্তু সেই রাতেই বুঝলাম ভয় শুধু মানুষের না, পুরো গ্রামেরই। আমি ঘুমোতে যাবার পর হঠাৎ শুনলাম ঠক ঠক ঠক, কেউ দরজায় টকা দিচ্ছে। আমি ভেবেছিলাম মামা হবে। দরজার কাছে গিয়ে বললাম, মামা, তুমি? কোনো উত্তর নেই, শুধু আবার ঠক ঠক। আমি সাহস করে দরজা একটু খুললাম। এক ফোঁটা আলো বেরোতেই দেখলাম দরজার সামনে কেউ নেই, কিন্তু দরজার ঠিক নিচে মাটিতে হালকা একটা লাল আলো পড়ছে। গোপাল অল্প নড়ে চড়ে বসল, কিন্তু কিছু বলল না। মাটিতে লাল আলো। আলো কোথা থেকে পড়ছে দেখার জন্য আমি নিচু হলাম। ঠিক তখনই দরজার ছায়ার ওপর দিয়ে একটা হাত সরে গেল। হাতটা মানুষের মতো, কিন্তু কেমন যেন বেশি লম্বা। হাতটা ভেতর থেকে দেখা যাচ্ছিল, আর সেই হাতের আঙুলে লেগেছিল কাদার মতো লাল মাটি। আমি ভয় পেয়ে দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখন পিছন থেকে মামা চিৎকার করল, দরজা লাগ, দ্রুত দরজা লাগ! ওটা মানুষ না, ছায়া! আমি দরজা আটকে দিলাম, আর বাইরে থেকে হঠাৎ জানালার ড্রিল ধরে ঘরর শব্দ। মামা বলল, চোখ তুলিস না তারা, লাল ছায়ার চোখের দিকে তাকালেই সর্বনাশ করে দেয়। আমি সেদিন কিছু না দেখে শুধু শুয়েছিলাম, কিন্তু জানালার ওপরে একটা ছায়া নড়ছিল, আর তার লাল আলো ঘর ভর্তি হয়ে উঠছিল। অভিজিতের সামান্য প্রশ্ন। কাকু, ওই লাল আলো কি মানুষকে ধরে নিয়ে যেত? ধরে নিয়ে যেত না রে, ওরা ডেকে নিত। আর কে যদি উত্তর দিত, সে ফিরত না। অভিজিৎ আর কিছু বলল না। ঘরের ভেতর ভয় যেন আরও ঘন হয়ে গেল। মনোরঞ্জনের পরিবর্তন। ডোবার ঘটনার পর মনোরঞ্জনকে আমি কয়েকদিন দেখিনি। ও নাকি অসুস্থ হয়ে পড়েছে বলে শুনেছিলাম। একদিন ওর বাড়ি গেলাম। ও ঘরের কোণে বসে আছে, চোখ দুটো ফাঁকা। আমি ডাকলাম, মনোরঞ্জন। ও আস্তে আস্তে মাথা তুলল। তার চোখে কোনো আলো নেই, শুধু ভেতরটা যেন ফাঁকা। ও বলল, সেদিন ডোবায় ওরা ডাকছিল। ওরা বলল, এসো। আমি কেঁপে কেঁপে বললাম, কারা কারা ডাকছিল তোরে? মনোরঞ্জন হঠাৎ গলা বদলে বলল, যারা মাটির নিচে চাপা পড়ে আছে তারা মুক্তি চায়। আমি আর থাকতে পারলাম না, বাইরে বেরিয়ে এলাম দৌড়ে। গোপাল আর সজীব নিঃশ্বাস বন্ধ করে শুনছে। গ্রামের অশান্ত রাত। সেই রাতেই গ্রামে অদ্ভুত কিছু হলো। যেদিকে তাকাই দেখি কুয়াশার মধ্যে লাল আলো নড়াচড়া করছে। কেউ কেউ বলছিল মৃত লোকেদের আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে। মামা আমার হাত ধরে বলল, কাল সকালেই তোকে এখান থেকে নিয়ে যাব, আর কখনোই ডোবার কাছে আসবি না। কিন্তু রাতভর গ্রামের বাতাসে ছিল কান্নার মতো একটা গুঞ্জন। মানুষের নয়,
যেন মাটির নিচে কেউ চাপা পড়ে আছে। লাল ছায়ার সত্যি রূপ প্রকাশ পেতে শুরু করল। ঘরের ভেতর নিস্তব্ধতা আরও গভীর। তারা কাকু একটু বিড়ির ধোঁয়া ছাড়লেন। ধোঁয়া বাতাসে মিশে অদ্ভুত গন্ধ ছড়াল, যেন পুরনো মাটির গন্ধ। অভি, সজীব, গোপাল তিনজনের মুখের উপর ল্যাম্পের আলো কাঁপছে। মনোরঞ্জনের অদৃশ্য হওয়া। পরের দিন সকালে আমি ওর খোঁজ নিতে মনোরঞ্জনের বাড়ি গেলাম, কিন্তু ওকে বাড়িতে পেলাম না। ওর মা বলল, সকালবেলাটার থেকে ছেলেটার খোঁজ নাই। রাতে ঘুমোইছিল, সকালে দেখিনি। আমি বললাম, মাসি, দরজা বন্ধ ছিল? তিনি কাঁপতে কাঁপতে বললেন, হ্যাঁ, কিন্তু জানলার নিচে লাল মাটির দাগ পাইছি। ওই মুহূর্তে আমার বুকের ভেতরটা হীন হয়ে গেল। আমাদের গ্রামের কেউই এটা দেখে ভুল করবে না, এটা সেই ডোবার লাল মাটি। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়া। সেদিন বিকালে গ্রামের লোকেরা জড়ো হলো। সবাই একই কথা বলছে, লাল ছায়া কাউকে নিয়ে গেছে। মামা আমাকে ধরে বলল, তরা আজ রাতটা কাটলে কাল ভোরে আমরা এখান থেকে বেরোব। আমি তোকে আর এখানে রাখতে পারি না। একটা কথা বলি বাবারা, সেই রাতটা জীবনে কখনো ভুলব না। রাতের আওয়াজ। রাত নামতে চারদিকে কুয়াশা নেমে এলো, যে কুয়াশা আমি কোনো দিন গ্রামের ওপর দেখিনি। নীরব, ভারী, হলকা লালছে। হঠাৎ গ্রামের দিকে কান্নার মতো একটা শব্দ উঠল, হৌ হৌ। সেটা মানুষ না, পশু না, যেন শত লোক একই সাথে দীর্ঘশ্বাস ছাড়ছে মাটির নিচ থেকে। আমি মামাকে বললাম, মামা, বাইরের শব্দটা কি? চোখ খোলা রাখবি না, দরজা লাগায় থাইক। ঠিক তখনই দরজায় ঠক 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 শব্দ। আমি কাঁপতে লাগলাম। মামা চেঁচিয়ে বলল, কে কে বাইরে? উত্তর এলো না, তবে একটাই শব্দ, চররর চররর, যেন কেউ দরজার নিচে নখ ঘষছে। গোপাল হঠাৎ গলা শুকিয়ে ফেলল, পানি খেতে গেল, কিন্তু কিছু জিজ্ঞাসা করল না। যে জিনিসটা দরজার নিচে নড়ছিল। আমি সাহস করে দরজার নিচের দিকে তাকালাম। অন্ধকার ফাঁকের মধ্যে দিয়ে একটা হাত ঢুকতে চাইছে। হাতটা মানুষের মতো না, লম্বা, বেঁকে যাওয়া, আর আঙুলগুলোতে লাল কাদা। আর সেই হাতের নখগুলো এক একটি চূড়ার মতো ধারালো। মামা দরজা চেপে ধরে বলল, দেখিস না তারা, ওদিকে মুখ ঘোরাস না। আমার গলা শুকিয়ে গেল, কিন্তু হাতটা সরেই না, উল্টে ধীরে বলল, তারা এসে আ। আমি আতঙ্কে আর্ত চিৎকার করে বললাম, আমি ভিতরে আছি, বাইরে আসছি না। আর ঠিক তখনই হাতটা হঠাৎ সরে গেল, কিন্তু শেষবারের মতো শুনলাম সেই ভয়ানক ফিসফিসানি, মনোরঞ্জন এসেছে। ঘরে বাতাস যেন হঠাৎই ঠান্ডা হয়ে গেল। অভিজিৎ, সুজিত, গোপাল তিনজনেই চুপচাপ বসে শুনছে। তারা কাকু বিড়িতে শেষ টানটা দিয়ে গল্প শুরু করলেন। লাল ছায়াগুলো গ্রামের দিকে এগোতেই মামা তাড়াতাড়ি একটা বস্তা নিয়ে আমার জামা কাপড় মুজে দিল। তারা, এখনই চলো, ডোপার আলো পুরো গ্রাম ঢেকে ফেলতে যাচ্ছে। আমি কাঁপা গলায় বললাম, মামা, বাইরে গেলে ছায়াগুলো দেখবে না? মামা জানালা দিয়ে তাকিয়ে বলল, যদি এখানেই থাকি ওরা দরজা ভেঙে ঢুকবে। ওর গলায় ভয় লুকোনো থাকলেও সিদ্ধান্ত ছিল শক্ত। এই গ্রামে আর এক মুহূর্তও থাকা যাবে না। মামা দরজার কাঁটা আস্তে খুলল। 1 ইঞ্চি, 2 ইঞ্চি। আমি বাইরে তাকিয়ে দেখি পুরো গ্রাম ঘন লাল কুয়াশায় ঢাকা। একটা অদ্ভুত গন্ধ, যেন পচা মাটি আর ধোঁয়ার মিশ্রণ। হঠাৎ বাম দিক থেকে শব্দ, চপ চপ চপ, যেন কাদা ভিজে ভিজে কেউ হাঁকছে।
মামা আমার হাত চেপে ধরল। কথা বলবি না, দৌড় দিবি না, শুধু হাঁটা, আর কোনো আওয়াজ নাই। আমরা দুজনে ঘর থেকে বের হতেই পেছন দিক থেকে একটা ঠান্ডা বাতাস লাগল, যেন কেউ আমাদের পেছনে নিঃশ্বাস ফেলছে। আমি ফিরেও দাঁড়াতে পারলাম না। মামা শুধু বলল, পেছনে তাকাস না। কিন্তু তবু আমি তাকালাম, আর যেটা দেখলাম আজও আমার ঘুম কেড়ে নেয়। একটা ছায়া আমাদের ঠিক 20-25 ফুট দূরে দাঁড়িয়ে, পা নেই, মাটি থেকে একটু ওপরে ভাসছে। দেহটা লালচে কুয়াশার মতো, আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ছায়াটা আমাদের দিকে মুখ বাড়িয়ে বলল, তারা ফিরে যা। ওর গলায় মানুষের শব্দ ছিল না, ছিল কাদামাখা পনির মতো শব্দ। মামা আমার মুখ চেপে ধরল। চোখ নামায় হাঁট তারা, দেখিস না ওরা চোখে চোখ রাখলেই দখল করে ফেলে। আমরা দ্রুত হাঁটছি, পেছন দিকে ছায়াটা নড়ছে, চপ চপ চপ, যেন ভেজা মাটিতে টেনে টেনে চলছে। গ্রামের মাঝখানে পৌঁছতেই দেখি আরও 3টে লাল ছায়া দাঁড়িয়ে আছে। ওরা ধীরে মাথা তুলল, আর একসাথে শোনালো সেই ভয়ানক ফিসফিসানি, মনোরঞ্জন মনোরঞ্জন মনোরঞ্জন। আমার বুক কেঁপে উঠল। মনোরঞ্জনের নাম ওরা এভাবে কেন বলছে? মাটির ধারে ধারে লাল আলোটা বেশি জ্বলজ্বল করছে, যেন কিছু একটা উপরে উঠছে। হঠাৎ দূরের ডোবার দিকটা কম্পন শুরু হলো। মাটি কাঁপছে, জল ফুসফুস করছে, আর লাল আলোতে দেখি মাটির নিচ থেকে একটা বিশাল আকৃতি উকি দিচ্ছে। তার মাথাটা মানুষের, কিন্তু শরীর লম্বা, গাছের শিকড়ের মতো, আর গায়ে লাল কাদা চুইয়ে পড়ছে। আমি ভয়ে থরথর করে মামাকে বললাম। মামা, ওটা কি? মামা শুধু বলল, ওরা সব না, ওইটাই আসল ডোবার মালিক। কাকু, ওই ডোবার মালিকটা কি ছিল? মানুষ নাকি ভূত? তারা কাকু একটু হাসলেন। মানুষ? না রে বাবারা, ওটা ছিল একটা ভুলে যাওয়া জিনিস, যাকে কোনো মানুষ আর মনে রাখে না, যার অস্তিত্ব মানুষ স্বীকার করে না। আর সেই ভুলে যাওয়া সত্তাই সবচেয়ে ভয়ঙ্কর। মামা আমার হাত ধরে দৌড় দিল। আমরা সরু রাস্তা ধরে ছুটছি, পেছনে ছায়ারা চিৎকার করছে, থাম থাম, ফিরে যা। মাটি কাঁপছে, গাছ দুলছে, পুরো গ্রাম যেন জীবন্ত দুঃস্বপ্ন। আমরা দৌড়াচ্ছি, কিন্তু ছায়ারা কাছে আসছে, আর কাছে, আর কাছে, আর কাছে। ডোবার মালিকের গর্জন কানে বাজছে, মানুষ ফিরে আয়। আমি প্রায় পড়ে যাচ্ছি। মামা আমাকে টেনে তুলছে। রাস্তার ঠিক শেষ মাথায় পৌঁছে মামা আমাকে ঠেলে দিল। তারা দৌড়, একদম থামবি না। আমি দৌড়িয়ে ওপারের বটগাছটা পেরিয়ে গেলাম, আর ঠিক তখনই পেছনে এক প্রচণ্ড চিৎকার। মামা! মামার শেষ চিৎকার আর ডোবার মালিকের পরিচয়। তারা কাকুর মুখ কেমন যেন সাদা হয়ে গেল। বাতাস ভারী। গোপাল, সজীব, অভিজিৎ তিনজনেই নিঃশ্বাস আটকে বসে আছে। মামার চিৎকারের পর নীরবতা। আমার পা কাঁপছিল, কানে শুধু সেই শব্দ বাজছে, মামা। আমি বটগাছটার নিচে দাঁড়িয়ে পিছনে তাকালাম। চারদিক লাল কুয়াশায় ঢাকা, শুধু মামার ছায়া ধীরে ধীরে নিচে টেনে নিয়ে যাচ্ছে কেউ। ডোবার দিকের কাদামাটি জমে আছে তার পায়ের কাছে। আমি দৌড়ে ফিরে যাইনি, পারিনি। আমি ছোট ছিলাম, ভয় শরীর জমিয়ে দিয়েছিল। হঠাৎ মাটি থরথরিয়ে উঠল, ডোবার দিকের লাল আলো ভয়ঙ্করভাবে চমকালো, আর সেই আলোর মধ্যে আমি প্রথমবার ডোবার মালিককে পরিষ্কার দেখলাম। এটা শুনে গোপাল হালকা গলা শুকিয়ে গিলল, কিন্তু কথা বলল না। ওটা মানুষ ছিল না, ভূতও না, ওটা ছিল মাটির রূপ নেওয়া একটা আত্মা। গ্রামের পুরনো কবরস্থান যেদিন ভেঙে ডোবা বানানো হয়েছিল, সেদিন যারা কাদার নিচে চাপা পড়েছিল, তাদের সবার ব্যথা মিলেমিশে একটা সত্তায় রূপ নিয়েছিল। শরীরটা গাছের শিকড়ের মতো বাঁকা বাঁকা, আর তার ভেতর দিয়ে লাল আলো ঘুরছিল, যেন রক্তের নদী। ও গর্জন করে বলল, তারা, তুই কেন তাকালি? চোখে দেখলে মানুষকে ফিরে নিতে হয়।
মাটির নিচ থেকে হাজার মানুষের কাঁদার শব্দ উঠছিল, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আমি কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলাম। মামা অনেক দূরে, ওদের কাদার টানে মাটির নিচে যাচ্ছে ধীরে ধীরে। মামা শেষবার মাথা তুলেছিল। তার মুখে ভয় ছিল না, ছিল শুধু আমাকে বাঁচানোর চেষ্টা। ও চিৎকার করে বলল, তারা দৌড়, ওরা তোকে যায়, আমায় না, পাল। তার বাকিটা শব্দ লাল কাদার নিচে চাপা পড়ে গেল। আমি শুধু দেখলাম তার হাতটা মাটির নিচে মিলিয়ে গেল একটা বুদবুদ ওঠার মতো আওয়াজ করে। আমি দৌড় দিলাম। আমি আর দাঁড়াতে পারলাম না, অন্ধের মতো দৌড়াতে শুরু করলাম। বটগাছ পেরিয়ে সোজা জঙ্গলের ভেতর। পিছনে চপ চপ চপ, ছায়ারা আমার পেছনে আসছে। হঠাৎ এক বিশাল বাতাস আমার পিঠে ঠেলে দিল, যেন কেউ আমাকে সামনে এগিয়ে দিচ্ছে। আমি পড়ে গেলাম, চোখে ঘাস ঢুকলো, পিঠে কাদা। আর ঠিক তখনই একটা গভীর আওয়াজ, এটা মানুষ, একে স্পর্শ করো না। আমি তাকিয়ে দেখলাম বটগাছের নিচে দাঁড়িয়ে আছে একটা কালো কুয়াশার মানুষ। ডোবার মালিক থমকে গেল। কালো ছায়ার আগমন। গোপাল ধীরে, কালো ছায়া আবার কে কাকু? তারা কাকু বিড়ি ধরানোর আগে বললেন, লাল ছায়ারা মৃত্যু আর প্রতিশোধের আত্মা, কিন্তু কালো ছায়া ওরা পথের রক্ষক, মানুষকে রক্ষা করত, যাকে ডোবার মতো শক্তিশালী সত্তারাও ছুতেও ভয় পায়। কালো ছায়ার কথা, ওর ছেলে, ওর সময় এখনো হয়নি, ওকে ছেড়ে দে। ডোবার মালিক গর্জে উঠল, ওকে আমি চিহ্ন দিয়েছি, যাকে আমরা চিহ্ন দিই তাকে নেওয়া যায় না। লাল ছায়ারা পিছিয়ে গেল। ডোবার মালিক এবার গর্জে উঠল, তাহলে তার শোধ অন্য কোথাও, অন্য সময় নেব। আর রাতের অন্ধকারে মিলিয়ে গেল। তারা কাকুর বেঁচে ফিরে আসা। চোখ খুলে দেখি আমি বাজারের কাছে রাস্তার ধারে পড়ে আছি। কেউ টেনে এনে দেখেছে, লোকজন জড়ো হয়েছে। কেউ বলছে, ছেলেটা মারা যেত রে, কিন্তু আমি জানতাম ওকে রক্ষা করেছিল সেই কালো ছায়া। আর মামা, মামা আর কোনোদিন ফিরল না। গল্প এখানেই শেষ নয়। তারা কাকু বিড়িতে লম্বা টান দিলেন। ঘরের ভেতর ধোঁয়া ছড়িয়ে গেল। তোরা ভাবলি সব শেষ? না রে, ডোবার মালিক তার কথা রেখেছিল। ও বলেছিল, অন্য সময় শোধ নেব। আর ঠিক সেই শোধ নিতেই বহু বছর পর আমি এখানে এসে থাকলাম। গোপাল, সজীব, অভিজিৎ তিনজনই ভয়ে জমে গেছে। ডোবার মালিকের শোধ এবার ৩টার দিকে। তারা কাকু বিড়ির ধোঁয়া ছাড়লেন। ধোঁয়া এমনভাবে পাক খেল যেন গল্পের সঙ্গে মিল রেখেই ঘরটা ভুতুড়ে হয়ে উঠেছে। কেন ডোবার মালিক শুধু তারা কাকুকেই চেয়েছিল? ওরা সবাইকে ছোঁয় না, সবাইকে ডাকে না, শুধু বেছে নেয়। আমি তখন ছোট ছিলাম, বুঝিনি, কিন্তু বড় হওয়ার পর উপলব্ধি করলাম, যাদের ভেতরে খালি জায়গা থাকে, যাদের আত্মার একটা অংশ খুব দুর্বল, যাদের জীবনে একসময় ভয় বেশি, সেই সব মানুষই ওদের চোখে চিহ্নিত হয়। ওদিন বটগাছের নিচে কালো ছায়া যখন বলেছিল, ওকে আমি চিহ্ন দিয়েছি, সেটা আমাকে বাঁচানোর জন্য নয়, বরং আমাকে অন্য একটা পথে টেনে নিয়েছিল। গোপাল ফিসফিস করে বলল, কাকু, তুমি কি তাহলে? তারা কাকু চোখ নামিয়ে ফেললেন, একটা ভয়ঙ্কর সত্যি বের করে বললেন, আমি সেই দিন থেকে আর একা আমি নেই। আমার ভেতরে একটা ছায়া বেঁচে আছে। কালো ছায়া কে ছিল? অভিজিৎ একটু কেঁপে উঠলেও জিজ্ঞেস না করে থাকতে পারল না। কাকু, কালো ছায়াটা কে ছিল? মানুষ নাকি
তারা কাকু এবার প্রথমবার কঠিন হয়ে বসলেন। তোরা জানিস, এই গ্রামের অনেক অনেক বছর আগে একটা ওঝা ছিল, খুব শক্তিশালী, যে অশুভ আত্মাদের থামাতে পারত। তার নাম কালীচরণ ওঝা। কালীচরণ সারা জীবন ডোবার মালিককে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। শেষমেশ ওঝা মারা গেলে তার আত্মা মৃতদেহ ছাড়তে চায়নি। মানুষের দেহ হারিয়ে সে পরিণত হয়েছিল কালো ছায়ায়। আর বটগাছের নিচে যাকে আমি দেখেছিলাম, ওই কালো ছায়া ছিল সেই ওঝাই। ওঝা কেন তারা কাকুকে বেছে নিয়েছিল? ও আমাকে বাঁচায়নি, ও আমাকে চিহ্নিত করেছে নিজের মতো করে। যখন আমি ডোবার চোখে তাকালাম, তখন থেকেই আমার ভেতরে একটা ফাঁকা টান তৈরি হয়েছিল। ভয় আমাকে গ্রাস করছিল। ওঝা সেই ফাঁকা জায়গায় নিজের ছায়া ঢুকিয়ে দেয়। আমার ভেতরে তার একটা অংশ থেকে যায়, যাতে আমি ভবিষ্যতে ডোবার মালিককে থামাতে পারি। মানে তোমার ভেতরে এখনো সেই ওঝা আছে? হ্যাঁ, রোজ রোজ তার প্রয়োজন পড়ে। রাতে ঘুমোতে গেলে কানে ফিসফিস করে, ডোবার আলো বাড়ছে, সময় হয়ে আসছে। শোধ কেন এখন? গোপাল এবার ভয় পেয়ে উঠে দাঁড়ালো। কাকু, তুমি তো বললে ডোবার মালিক অন্য সময় শোধ নেবে, এখন কেন? তারা কাকু জানালার দিকে তাকালেন। বাইরে অদ্ভুত বাতাস বয়ে গেল। কারণ এখন ওর শক্তি আবার জেগেছে। ডোবার জায়গাটা শুকিয়ে গেছে, জানিস? সরকার ওইখানে নতুন ডোবা খোঁড়ার কাজ শুরু করেছে। আর যে কোনো পুরনো কবরস্থান খুঁড়লে যা লুকোনো থাকে, সব কিছুই জেগে ওঠে। ডোবার মালিক তার বন্দি বসা ভেঙে ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছে। আর যে ছেলেটা ওর সামনে দাঁড়িয়ে বেঁচে গেল, আমি, ওর কাছে সেই শোধ এখনো বাকি। কাকু হঠাৎ গলা নামিয়ে বললেন, আর শোধটা শুধু আমার না, এবার তোদের দিকেও টানছে। তিনজন একদম শরীর শক্ত করে বসে রইল। 3 ছেলের বিপদের শুরু। তারা কাকু খুব ধীরে জিজ্ঞেস করলেন, তোরা কি লক্ষ্য করেছিস, গত 2 দিন ধরে সন্ধ্যের পর তোদের বাড়ির সামনে একটা লালচে আলো পড়ে? গোপাল ভয় পেয়ে বলল, হ্যাঁ কাকু, আমার বাড়ির উঠোনে রাতে লাল আলো দেখা যায়। অভিজিৎ বলল, আমার জানলার ধারে কেমন কাদা পড়ে থাকে সকালবেলা। সুজিত তো কেঁপেই উঠল। শিমুলদাঙ্গার শেষ রাত। আচ্ছা, তোরা চুপ হয়ে বস। আজকের গল্পটা শেষ পর্ব। বাহিরে জ্যোৎস্না বাড়তেছে, একদম ঠিক সময়। কাকু, আজ সত্যিটা বলবেন তো? সত্যি তোদের চাই, কিন্তু সত্যি সবসময় ভালো লাগে না রে। দাঁড়া, একটু বিড়ি ধরায় আসি। বাইরে যায়, বিড়ির আগুন টেনে লাল করে ফিরে আসে। চল, আজকের গল্পটা শুরু করি। গল্পের ভেতরে প্রবেশ। মাধব পুরোহিত যখন বুঝল যে ওই সাদা পোশাকের মেয়েটা মানুষ না, তখনই ও বুঝে গেল আজ রাতটা আলাদা। মানে কাকু, ওটা সত্যি ভূত ছিল? ধৈর্য ধর রে, সব বলছি।
মাধব চণ্ডী মণ্ডপে ধূপ জ্বালতে জ্বালতে মাধব হঠাৎ শুনল, থাম, আমার কথা শোন। জ্যোৎস্নার আলো এসে দেখল একটা সাদা ছায়া ধীরে ধীরে সামনে আসছে। চুল উঠতেছে, পায়ের শব্দ নেই, চোখ দুটো লাল হয়ে জ্বলছে। কাকু, কাঁটা দিতে আছে। বিড়ির মতো ভয়টা টান ধরে আসে রে। ধরেই রাখ। সেই মেয়েটা মাধবকে বলল, যাকে আমি খুঁজছি তাকে আমার কাছে দে। মাধব কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে কে সে? মেয়েটার গলা বদলে গেল, পুরো পাহাড়ি হাওয়ার মতো ভারী। যে আমাকে প্রতারণা করে, মেরে এই শিমুলদাঙ্গার গর্তে ফেলে দিয়েছিল। এই শয়তনটা কে ছিল? গ্রামেরই লোক, নন্দলাল তেওয়ারি। সবাই ভেবেছিল ভদ্রলোক, কিন্তু ভেতরে ছিল কালো রক্তের ছায়া। ওরে বাবা! পরদিন মাধব পুলিশ এনে সত্যিটা ফাঁস করে দিল। নন্দলাল ধরা পড়ল। রাতে আবার মেয়েটা এলো মাধবের সামনে, কিন্তু এবার ওর চোখে জ্বালা ছিল না, ছিল শান্তি। সে শুধু বলল, আমার কাজ শেষ, এবার আমাকে যেতে দাও। তারপর ধীরে ধীরে জ্যোৎস্নার আলোয় মিলিয়ে গেল। কাকু, তারপর? তারপর কিছু না রে। শিমুলডাঙ্গার কুয়োর পাশ দিয়ে আর কখনো কেউ কান্নার আওয়াজ শোনেনি। ভূত নয়, এ ছিল এক মেয়ের চিৎকার, যে ন্যায় চেয়েছিল। তাহলে সব সত্যি ছিল? গল্পে সত্য আছে, আবার সত্যেও গল্প থাকে। তোরাই ঠিক করিস কোনটা বিশ্বাস করবি। চল তাহলে, আজকের মতো এখানেই শেষ করি। বেশ রাত হলো, এত রাত্রিরে ভূতের গল্প বেশি ভালো না রে।